आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য আমার বাংলার অন্তর্গত মেঘের গায়ে জেলখানা এই রচনা নিয়ে। আজকের মেঘের গায়ে জেলখানা এই রচনার লাইন ধরে ব্যাখ্যা হবে। দুটো ক্লাসে এই রচনার লাইন ধরে ব্যাখ্যা করে শেষ করা হবে। আজকের লাইন ধরে ব্যাখ্যা করার সময় যে সমস্ত তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে ওই তথ্যগুলো আমি ব্র্যাকেটে রাখতে বলবো, যেগুলো থেকে কোনো ছোট প্রশ্ন আসবে না, শর্ট কোশ্চেন আসবে না, কিন্তু ব্রড কোশ্চেন লেখার জন্য অর্থাৎ রচনাধর্মী প্রশ্নের উত্তর লেখার জন্য এই তথ্যগুলো তোমাদের দারুণভাবে সাহায্য করবে, কাজে লাগবে। তাই তথ্যগুলো মনে রাখতে হবে, তথ্যগুলোকে ব্র্যাকেটে রাখতে বলবো, ওগুলোকে ব্র্যাকেটে রাখবে। আর যদি কোনো লাইন দাগ দিতে বলি তাহলে বুঝবে ওই লাইন থেকে রচনাধর্মী প্রশ্ন আসবে, মানে ব্রড কোশ্চেন। এখান থেকে কোনো এমসিকিউ বা এসিকিউর প্রশ্ন আসবে না। তাহলে আমার বাংলার মেঘের গায়ে জেলখানা এই রচনার উপরে গত ক্লাসে আলোচনা করা হয়ে গেছে, সামগ্রিক একটা আলোচনা করেছি যে লেখক সুভাষ মুখোপাধ্যায় নিজে হাওড়া থেকে ট্রেনে চড়ে তারপরে মাঝে আবার ট্রেন পাল্টে উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, পাহাড়ি অঞ্চল, তো সেই পাহাড়ি অঞ্চলের একটা নির্দিষ্ট স্থান তার রচনায় নিপুণভাবে উপস্থাপিত হয়েছে বা উঠে এসেছে। সেটা হলো ভুটান পাহাড়ের গায়ে মেঘের গায়ে জেলখানা, অর্থাৎ বক্সা বন্দি শিবির। আর উত্তরবঙ্গে আসার সময় যাত্রাপথের বর্ণনা, উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য, সেই সাথে সাথে এই বক্সা বন্দি শিবির বা জেলখানার অভ্যন্তরের জীবনযাত্রা এখানে উঠে এসেছে। আর স্বাধীনতার পূর্বে যে জেলখানা গড়ে উঠেছিল এবং স্বাধীনতার সময়কালে সেই জেলখানা এখনও পর্যন্ত লেখককে ভাবায়, কারণ সেই জেলখানার মধ্যে এখনও পর্যন্ত যারা দেশকে স্বাধীন করার জন্য বন্দী হয়েছিল তারা তখনও পর্যন্ত বন্দী হয়ে রয়েছে, যেটা লেখককে অত্যন্ত পীড়া দেয় বা যন্ত্রণা দেয়। আমরা লাইন ধরে এগোবো। মেঘের গায়ে জেলখানা, বিশ্বাস হয় না? দেখে এসো বক্সায়। মেঘের গায়ে জেলখানা, এই লাইনটাকে দাগ দিয়ে স্টার মার্ক দাও, এটা থেকে ব্রড কোশ্চেন আসতে পারে, প্রশ্ন লিখে রাখো। মেঘের গায়ে জেলখানা স্টার মার্ক দিয়ে 5 লেখো, প্রশ্ন লেখো। এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে? কোন জেলখানার কথা বলা হয়েছে? কোশ্চেন মার্ক দিয়ে আরেকটা পার্ট লেখো। ওই জেলখানাকে মেঘের গায়ে কেন বলা হয়েছে? ওই জেলখানাকে মেঘের গায়ে কেন বলা হয়েছে? কোশ্চেন মার্ক দিয়ে আরও একটা পার্ট লেখো, 1 যোগ 1 যোগ 3 নম্বরের পার্ট। স্যার কোশ্চেনটা একবার বলবেন। কোন জেলখানার কথা বলা হয়েছে? 1 নম্বরের একটা পার্ট। ওই জেলখানাকে মেঘের গায়ে কেন বলা হয়েছে? এটাও 1 নম্বরের একটা পার্ট। ওর সঙ্গে আর একটা প্রশ্ন 3 নম্বরের, সেটা হলো জেলখানার বর্ণনা দাও। জেলখানার বর্ণনা মানে জেলখানার অবস্থান, জেলখানার চৌহদ্দি, জেলখানাটা কোথায় গড়ে উঠেছে, এখনও কিভাবে সেটা অবস্থান করছে, সেই সাথে সাথে জেলখানার কয়েদিদের যে আভ্যন্তরীণ জীবন সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে 1 যোগ 1 যোগ 3, 5 নম্বরের ব্রড কোশ্চেন লেখা হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। বিশ্বাস হয় না? লেখক প্রথমেই বলেছে যারা এরকম ধরনের দৃশ্যের সঙ্গে পরিচিত নন, যারা এরকম দৃশ্য আগে দেখেননি, চাক্ষুষ করেননি বা শোনেনও নি, তো তাদের কাছে তো বিশ্বাসযোগ্য না হওয়াটাই স্বাভাবিক। তাই লেখক বলছে বিশ্বাস হয় না, মেঘের গায়ে জেলখানা। ওরে বাবা, মেঘের গায়ে আবার জেলখানা কখনো হতে পারে নাকি? তো অনেকেরই সেটা বিশ্বাসযোগ্য বা বিশ্বাস্য নাও হয়ে উঠতে পারে, কিন্তু মেঘের গায়ে যে জেলখানা আছে সেটা যদি চাক্ষুষ করতে হয়, দেখতে হয়, তার অভিজ্ঞতা নিতে হয়, তাহলে লেখক বলছে বক্সাতে আসো, দেখে এসো বক্সায়। বক্সাতেই আছে। হাওড়া থেকে ট্রেনে উঠলে 3 দিন 3 রাত্রিরের পথ, যেটা এখন
অল্প কয়েক ঘন্টা, সেটা স্বাধীনতার পরপর যখন এই বক্সায় এসে অভিযাত্রীরা বা যাত্রীরা এসে পৌঁছাবে, তাহলে হাওড়া থেকে এই বক্সাতে আসতে সময় লাগতো 3 দিন 3 রাত্রির। এই 3 দিন আর 3 রাত্রিটাকে ব্র্যাকেটে রাখো। হাওড়া থেকে ট্রেনে উঠলে 3 দিন 3 রাত্রির পথ, ঢিকোতে ঢিকোতে যাবে প্যাসেঞ্জার ট্রেন। প্যাসেঞ্জার ট্রেন দূরপাল্লার বিভিন্ন স্টেশনে থামে, প্রায় সব স্টেশনে থামে যে ট্রেন, সেটা প্যাসেঞ্জার ট্রেন। আর প্যাসেঞ্জার ট্রেন ঢিকোতে ঢিকোতে যাবে মানে অতি মন্থর গতিতে, ধীর গতিতে যাওয়া, ঢিকোতে ঢিকোতে ঠিক 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 খুব ধীর গতিতে যাবে। তো স্বাভাবিকভাবে 3 দিন 3 রাত্রি লেগে যাবে। থামবে সাহেবগঞ্জে। তবে হ্যাঁ, এখনকার সময়ের মতো সেই সময়ের ট্রেন লাইনের মানে যে ট্রেন পথ, সেই ট্রেন পথটা সেই সময় অন্যরকম ছিল। এখন অনেক সোজা হয়ে গেছে। অনেক সোজা বলতে অনেক দূরত্ব কমে এসেছে ট্রেন লাইনের। আর তখন তো ট্রেন লাইনের দূরত্ব অনেক ঘুর পথে আসতে হতো। হাওড়া থেকে বাংলাদেশে চলে যাচ্ছে, আবার বাংলাদেশ থেকে আবার নদী পার হয়ে বিহারে আসতে হচ্ছে, আবার বিহার থেকে আবার বাংলাদেশে ঢুকে যাচ্ছে, আবার উত্তরবঙ্গে ঢুকছে। এরকমভাবে আঁকা বাঁকা পথ, স্বাভাবিকভাবে সময় তো লাগবেই। যাই হোক, থামবে সাহেবগঞ্জে। সাহেবগঞ্জকে তাহলে সাহেবগঞ্জকে ব্র্যাকেটে রাখো। সাহেবগঞ্জ কোথায় অবস্থিত? বাংলাদেশে। তো সাহেবগঞ্জে যেতে যেতে চোখে পড়বে সাঁওতাল পরগনার বেটেঘাটো পাহাড়। সাঁওতাল পরগনাকে ব্র্যাকেটে রাখো। সাঁওতাল পরগনার বেটেঘাটো পাহাড় মানে মালভূমি অঞ্চল। সাঁওতাল পরগনার কথা প্রসঙ্গক্রমে এসেছে। মহুয়ার দেশ কবিতায় সাঁওতাল পরগনা, ছোটনাগপুর মালভূমি, তার মানে বিহার। তাহলে সাঁওতাল পরগনার বেটেঘাটো পাহাড় চোখে পড়বে, বুঝতেই পারবে না কখন ছাড়িয়ে এসেছো বাংলাদেশ। বাংলাদেশ ছাড়িয়ে ঢুকে পড়েছে বিহারে। সাহেবগঞ্জ থেকে ট্রেন বদলে সকরিগলির ঘাট। সাহেবগঞ্জ থেকে ট্রেন বদলাতে হবে, মানে সাহেবগঞ্জ থেকে নদী পার হতে হবে। আর নদী পার হওয়ার জন্য যে ঘাটে এসে পৌঁছাতে হবে সেটা হলো সকরিগলির ঘাট। সকরিগলির ঘাটকে ব্র্যাকেটে রাখো। পারানির স্টিমারে সেখান থেকে মণিহারি ঘাট। মণিহারি ঘাটকেও ব্র্যাকেটে রাখো। স্টিমারে পারাপার করতে হবে, পারানি লাগবে পথ খরচ। আর পারানি স্টিমারে মণিহারি ঘাটে মানে বিহারের অঞ্চলে এসে উঠতে হবে, গঙ্গা পার হতে হবে। ঢেউ দেখে ভক্তি হবে এমন গঙ্গা। গঙ্গা নদী বড় বড় ঢেউ উঠছে, ঢেউ দেখে ভক্তি হবে, গঙ্গাকে প্রণাম করতে ইচ্ছে করবে। রাত্রিরে স্টিমারের সার্চ লাইটের আলোয় হঠাৎ দেখবে এক আশ্চর্য কাণ্ড। স্টিমার যাচ্ছে, সামনে সার্চ লাইট জলের ওপরে পড়ছে ফোকাস। তো সেই সার্চ লাইটের তীব্র আলোয় হঠাৎ একটা আশ্চর্য দৃশ্য দেখা যাবে। সেটা কি না, ওপারের উঁচু বাঁধের উপর আলো পড়তেই একটা ধপধপে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল। ওইদিকে সার্চ লাইটটা পড়বে একটা উঁচু বাঁধের ওপরে, যেটা অন্ধকারে বাঁধ বলে মনে হবে, এটা আসলে বাঁধ নয়। সাদা লাইন বলে মনে হচ্ছে, বাঁধ বলে মনে হচ্ছে, ওটা কিন্তু আসলে বাঁধ নয় বা কোনো লাইন নয়। বলো তো ওটা কি? হ্যাঁ, বকের শাড়ি। তো ওদের ওপরে আলো পড়ার সাথে সাথে ছত্রভঙ্গ হয়ে গেল, ওরা শুরু করে দিল। ওপারের উঁচু বাঁধের উপর আলো পড়তে একটা ধপধপে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল। যতটুকু আলো ঠিক ততটুকু জায়গা জুড়ে দেওয়ালির পোকার মতো ঝাঁকে ঝাঁকে উঠছে সাদা বক না বলাকা। বক বা বলাকা, বক আর বলাকার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, সারস। তো বক বা বলাকা, যাই হোক, অন্ধকারে খুব ভালো বোঝা যাবে না। দেওয়ালির পোকার মতো ঝাঁকে ঝাঁকে। কালী পুজোর সময় আতশবাজি যখন জ্বালানো হয় তখন তাকে কেন্দ্র করে যেমন ঝাঁকে ঝাঁকে পোকা ভিড় করে, তেমনি ঝাঁকে ঝাঁকে বক না বলাকা উঠতে লাগলো। আবার যখন সার্চ লাইটটা সরে গেল, আবার বকগুলো বসে পড়ল। যাই হোক, সার্চ লাইটের কড়া আলোয় ওরা ভেবেছে বুঝি সকাল হয়ে গেছে। বকগুলো ভেবেছে যে সকাল হয়ে গেছে, তাই ওরা শুরু করেছে। এমনি করে সারা রাস্তা পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমার গিয়ে ভিড়ল মণিহারি ঘাটে।
এইভাবে যখনই সার্চ লাইটের করা আলো পড়ে বকগুলো ভাবে বা বলাকা ভাবে যে ভোর হয়ে গেছে, ওরা শুরু করে দেয়। আবার যখন সার্চ লাইটের করা আলো সরে যায় তখন আবার বসে পড়ে। এইভাবে তারা বিভ্রান্ত হতে হতে উঠতে থাকে। আর স্টিমার এসে ভিড়ে মণিহারি ঘাটে এসে ভিড়েছে। এবার তাড়াতাড়ি করে উঠতে হবে, তল্পি তল্পা নিয়ে হুড়মুড়িয়ে আবার ট্রেনে ওঠো, তল্পি তল্পা নিয়ে সঙ্গে জিনিসপত্র পোটলা পুটলি যাকে যা আছে নিয়ে হুড়মুড়িয়ে আবার নতুন ট্রেনে উঠতে হবে। পূর্ণিয়ার ভেতর দিয়ে যেতে যেতে কখন দেখবে আবার বাংলাদেশে পৌঁছে গেছো। পূর্ণিয়াকে ব্র্যাকেট রাখো। পূর্ণিয়া কোন রাজ্যে? বিহার রাজ্যে। বিহারে। তাহলে পূর্ণিয়ার ভেতর দিয়ে আবার চলে যাবে বাংলাদেশে। তার মানে হাওড়া থেকে বাংলাদেশ, বিহার, বাংলাদেশ, আবার বাংলা। তুমি যেখানেই যাও বাংলাদেশ তোমাকে টেনে নেবেই। তুমি যে দিক দিয়ে হও, শিয়ালদা থেকে হোক, হাওড়া থেকে হোক, যে দিক দিয়েই আসো না কেন, উত্তরবঙ্গে আসতে গেলে তোমাকে বাংলাদেশে পৌঁছতেই হবে। যাই হোক, মেঠো রাস্তার উপর দিয়ে কাতারে চলেছে মানুষ। মেঠো রাস্তা, মাটির রাস্তা, তো কাতারে দলে দলে মানুষ যাচ্ছে। মেলা টেলা হচ্ছে কোথাও। মাথায় রং বেরঙের পাগড়ি বেঁধেছে তারা। গরুর গাড়ির ছইয়ের ওপর লাল নীল কাগজের নিশান। গরুর গাড়ির যে ছই বা ছাউনি তার উপরে লাল নীল কাগজের নিশান উঠছে, পতাকা। এসব গরুর গাড়ি নিয়ে তারা মেলায় গিয়েছিল। আকাশে ঠেলে উঠছে চাকায় তাড়ানো ধুলো, গরুর গাড়ির চাকায় ধুলো উঠছে। ছোট ছোট পিলে মোটা ছেলেদের হাতে তাল পাতার ভেপু। পিলে মানে কি? প্লিহা, যকৃৎ। এখানে হচ্ছে পেট মোটা অর্থে থাকে। অনেক ছেলেপুলে থাকে যারা ছোট থেকে অসুস্থ ভুগতে থাকে, ঠিকমতো পুষ্টিকর খাবার টাবার পায় না। দেখবে পেটটা একটু বড় হয়ে রয়েছে, চেহারাটা রোগা, হাড় পাঁজরা বেরিয়ে গেছে। এই অর্থে পিলে মোটা ছেলেপুলে যারা মেলায় গিয়েছিল, যাদের হাতে তালপাতার ভেপু অর্থে বাঁশি, তালপাতার ভেপু, মেলা থেকে তারা ফিরছে। একটু এগোলেই বোঝা যায় যে মেলা হচ্ছে, ওখান থেকেই তারা ফিরছে। স্টেশনের কাছেই একটা মাঠে চঞ্চনে রোদ্দুরে যতদূর দৃষ্টি যায় শুধু ছাতি আর ছাতি, শুধু ছাতা মাথায় দিয়ে লোকজন। চঞ্চনে রোদ্দুর মানে একবারে চঞ্চল রোদ্দুর অর্থে মানে যথেষ্ট কড়া রোদ্দুর। তো ফলে ছাতা মাথায় দিয়ে লোকজন স্টেশনের কাছাকাছি। তো লেখক যখন এই বক্সাতে আসছেন তখন পথের বর্ণনার সাথে সাথে পথে তিনি যা কিছু দেখেছেন সেই অভিজ্ঞতাও এখানে উপস্থাপন করেছেন, ভাগ করে নিচ্ছেন আমাদের সাথে। যাই হোক, উবু হয়ে বসা আড়ালের মানুষগুলোকে দেখা গেল না। কিছু মানুষ ছাতা মাথায় দিয়ে উবু হয়ে বসে রয়েছে, ছাতা দেখা যাচ্ছে মাথায়, ছাতাগুলো দেখা গেলেও মানুষগুলোকে দেখা যাচ্ছে না। তো যারা বসে রয়েছে তারা নিশ্চয়ই কোনো তামাশা দেখছে, কোনো খেলাটেলা দেখছে, একটা কিছু তামাশা হচ্ছে সেখানে। চারপাশে তাঁবু পড়েছে মেলা, চারপাশে তাঁবু পড়েছে, গম করছে সারা তল্লাট, সারা এলাকা লোকজনের ভিড়ে গম করছে, সরগরম হয়ে উঠেছে। দিন গিয়ে রাত, রাত গিয়ে দিন, দিন গিয়ে রাত, রাত হলো আবার রাত, শেষ হলো দিন। এবার 3 দিন 3 রাত্রি কাটবে। তো আমরা এখান থেকে হাওড়া কলকাতা গেলে সেটা এই রকম ধরনের পথের যে দূরত্ব সেটা তো আর আমরা অনুভব করি না, এতখানি দূরত্ব ক্লান্তি সেটা অনুভব হয় না। কিন্তু যদি দক্ষিণ ভারতে যাও তাহলে সময় তো যথেষ্ট লাগে নাকি? ট্রেনে করে গেলে আবার কোন ধরনের ট্রেনে যাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। চেন্নাই তো কেউ না কেউ গেছো, তো ট্রেনে যাওয়া, রাত দিন ট্রেনে থাকা, মাঝে মাঝে ওই এতক্ষণ ধরে যেতে যেতে বোর হয়ে যাওয়ার মতো, কারণ সময় কাটতে যায় না। কি হয় না এরকম? কি মাইক বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার, বেশি দূরের রাস্তায়
এরকমই লাগে। বিশেষ করে আরও যত দিন যাচ্ছে না তত যেন আমরা নিজেরাই কিন্তু বিরক্ত অধৈর্য হয়ে যাই, যে অনেকে ভাবি এতটা, ধরো বেড়াতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রেই হোক বা চিকিৎসার ক্ষেত্রে তো অবশ্যই ওই একদিন দুদিন 3 দিন ট্রেনে থাকতে হবে, ওটা ভাবলেই কেমন অবাক লাগে। তাই অনেকে একটু বেশি পয়সা যায় ঠিকই, বেশি টাকা যায় ঠিকই, কিন্তু ফ্লাইটটাকে প্রেফার করে, কারণ সময়টা অনেক বাঁচিয়ে দেয় না, সময়টা প্রচুর বাঁচিয়ে দেয়। এত সময় তো নেই অনেকের কাছে। আর বোরিংনেসটা, এত দিন ধরে ট্রেনে থাকা বড় বড় বিরক্তি। যাই হোক, এখান থেকে কলকাতায় যাওয়ার কথা যদি আমাদের কেউ বলে এখন 3 দিন 3 রাত্রি লাগবে, ট্রেনে যাবেন? এটা ভাবতেই পারি না আমরা। যাই হোক, তাহলে লেখক ট্রেনে চড়ে আসার সময় আশেপাশের বিভিন্ন যে দৃশ্যগুলো চাক্ষুষ করেছেন তাকেই এখানে তুলে ধরেছেন। দিন গিয়ে রাত, রাত গিয়ে দিন, হিমালয়ের কোলের কাছে ঘেঁষে এলো রাস্তা, পৌঁছে গেলেন উত্তরবঙ্গে। হিমালয়ের কোলের কাছে, হিমালয়ের একদম গায়ে ঘেঁষে এসেছে রাস্তা, বর্ষায় পাহাড়ের গা বেয়ে ঢল নামে। কিসের ঢল? জলের ঢল। জলের ঢল, জলের ঢল মানে জলের স্রোত। আর জলের তোড়ে ভেসে আসে বড় বড় পাথর আর নুড়ি। এগুলো আমাদের তো দেখে দেখে অভ্যস্ত আমরা হয়ে গেছি, আমাদের অভ্যাস হয়ে গেছে, এগুলো আমাদের খুব একটা আর গায়ে লাগে না, তবে মাঝে মাঝে আবার অনেকের ভালোও লাগে। তো প্রচণ্ড জলের স্রোতে বড় বড় পাথর নুড়ি ভেসে আসছে। শীতকালে জল শুকিয়ে গেছে, স্বাভাবিক, পাহাড়ি নদীগুলোর তাই অবস্থা হয়, শীতকালে জল শুকিয়ে যায়, জল খুব অল্প। ঢালু মাটিতে জেগে রয়েছে চিত্র বিচিত্র বড় বড় পাথর আর নুড়ি। জল শুকিয়ে গেলে আমরা তো অনেক বেড়াতে টেড়াতে যাই, আমরা দেখতে পাই ছোট বড় নুড়ি, সব মাথা উঁচিয়ে রয়েছে নদীর ভেতরেই। কত সেলফি তোলো তোমরা, কত ছবি তোলো। স্টেশনগুলোর মজার মজার নাম তিব্বতীদের দেওয়া। এককালে বাঘের উপদ্রব ছিল, তাই তিব্বতীদের দেওয়া নাম বাগডোগরা। বাগডোগরাকে ব্র্যাকেটে। হাতির অত্যাচার ছিল হাতিঘিসা। শিকারের ভালো জায়গা নকশালবাড়ি। তো এই যে বাগডোগরা, হাতিঘিসা, নকশালবাড়ি, এর মধ্যে কোন স্টেশনটা শিলিগুড়ি থেকে আগে পড়ে? বা ওদিক থেকে আসার সময় কোন স্টেশনটা আগে পড়বে? বাগডোগরা আগে পড়বে? কি বলিস? আগে নকশালবাড়ি, তারপরে ও এদিক থেকে শিলিগুড়ি থেকে আগে বাগডোগরা পড়বে, ওদিক থেকে এলে আগে নকশালবাড়ি পড়বে, তারপরে পড়বে হাতিঘিসা, তাই না? চাইনি এরা কখনো রে। আগে নকশালবাড়ি, তারপরে হাতিঘিসা, তারপরে বাগডোগরা। গুগল আছে তো, ম্যাপ দেখে নে। যাই হোক, তাহলে 3টে জায়গার নামকে ব্র্যাকেটে রাখো, বাগডোগরা, হাতিঘিসা আর নকশালবাড়ি। এই নামগুলো কেন দেওয়া হয়েছে, নামের অর্থগুলো কি, যদিও শর্ট প্রশ্ন আসবে না, তাও মনে রাখার জন্য, জানার জন্য। তাহলে শিকারের ভালো জায়গা, তাই নাম দেওয়া হয়েছে নকশালবাড়ি। হাতির অত্যাচার ছিল, তাই হাতিঘিসা। আর বাঘের উপদ্রব এককালে ছিল, তাই বাগডোগরা। মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি। আর কি ছোট্টটি আছে এখন? কি আছে? মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি, তার মানে গ্রামীণ এলাকা, চারদিকে জঙ্গলে ঘেরা ছোট্ট শহর শিলিগুড়ি। সেই অর্থে শহর নয়, কিছু দোকানদারি ছিল, কিন্তু ওই গ্রামীণ পরিবেশ। যে সময়কার কথা বলা হয়েছে, একেবারে ছোট্ট একটা শহর সবে গড়ে উঠছে, আর গ্রাম বাংলাটাই বেশি। যাই হোক, এখন সেই শহর বাড়তে বাড়তে এত বড় হয়ে গেছে, উত্তর পূর্ব ভারতের করিডোর। আর জঙ্গল উজাড় হয়ে গেছে, জঙ্গল আর দূরবীন দিয়ে খুঁজে দেখার চেষ্টা করলেও দেখতে পাওয়া যায় না। আর তখন পাহাড়ের গায়ে ছোট্ট শহর শিলিগুড়ি, একেবারে শিলিগুড়ির উপকণ্ঠেই, কাছাকাছি থেকেই ঘন জঙ্গলের শুরু। এই যে তোমাদের কি বলে, রথখোলা, রথখোলাতেই ছিল আগে
রথখোলা পর্যন্তই ছিল। তারপর থেকে কিন্তু শুরু হয়েছিল বৈকুণ্ঠপুর ফরেস্ট। আর এখন বৈকুণ্ঠপুর ফরেস্ট কোথায় চলে গেছে? আর ভেতরে ঢুকলে গাছ নাই, শুধু ফাঁকা আর ফাঁকা। যাই হোক, মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি, শিলিগুড়িকে ব্র্যাকেটে রাখো। আমাদের শহর, প্রাণের শহর, কাছের শহর, আপন শহর। আহা, শিলিগুড়ি নামটা যখন আমরা বইতে দেখি, নিজেরা পড়ি, হ্যাঁ, বা আমাদের শহর, আমাদের এলাকা যখন লাখ লাখ স্টুডেন্ট যখন পড়ে, কত ভালো লাগে। হ্যাঁ, মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি, চারদিকে পাহাড় তলির অরণ্য, তরাইয়ের গভীর জঙ্গল। তরাইয়ের জঙ্গল, পাহাড়তলির অরণ্য, তার মাথার উপর ঢেউয়ের মতো চলে গিয়েছে একটার পর একটা পাহাড়, ঢেউয়ের মতো পাহাড়, তাকালেই ঢেউ খেলানো পাহাড়। শিলিগুড়ি পেরিয়ে একটু ডান দিকে ঠিকরে গেল রাস্তাটা, ডান দিকে ঠিকরে গেল রাস্তাটা। ট্রেন রাস্তার কথা বলা হয়েছে, বাম দিকে পাহাড়, ডান দিকে ঠিকরে বেরিয়ে গেল। তার মানে কোন রাস্তাটা বুঝতে পারছো? করোনেশন ব্রিজের আগের ট্রেন লাইনটার কথা বলা হচ্ছে, তাই না? কিরে? হ্যাঁ স্যার। ডান দিকে ঠিকরে বেরিয়ে গেল তো। তাহলে ডান দিকে ঠিকরে চলে গেল রাস্তাটা। সামনেই একটা লম্বা যেমন তেমন কাজ চালানো গোছের পুল, কাজ চালানো গোছের পুল, ব্রিজ, কোনোভাবে কাজ চলার মতো আর কি, যেমন তেমন গোছের বলা হয়েছে। ওর উপর দিয়েই ট্রেন যাচ্ছে। যাই হোক, নিচ দিয়ে গেছে খরস্রোতা নদী, লেপচারা বলে রংতু বা সিধা নদী, ব্র্যাকেটে রাখো। লেপচাদের দেওয়া, পাহাড়ি উপজাতি লেপচাদের দেওয়া তিস্তা নদীর নাম হচ্ছে রংতু বা সিধা নদী। বড় বড় পাথর আর প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুঁড়ি খড়ের কুটোর মতো ভেসে চলেছে তার ক্ষুরোধার জলে, খুরের মতো ধারালো, প্রচণ্ড তীব্র স্রোত, আর সেই স্রোতে টেনে নিয়ে যাচ্ছে বড় বড় গাছের গুঁড়ি, বড় বড় পাথর, এগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে। শীতকালে একটু জলের পরিমাণ কম থাকে, তবে স্রোত যথেষ্ট থাকে। বর্ষার সময় এখন কিন্তু স্রোত কিন্তু প্রচণ্ড প্রচণ্ড। এই কিছুদিন আগে আমরা গেলাম চন্দ্রগুপ্তের শ্যুট করলাম, ভয়ঙ্কর স্রোত। যেতে যেতে ছোট্ট একটা নেহাত নগণ্য স্টেশনে গাছপালার ভেতর দিয়ে আকাশের কপালের কাছটায় সোনার টায়রার মতো ঝলমল করে উঠলো। কি ওটা? সোনার টায়রাকে ব্র্যাকেটে রাখো। টায়রা কি? মেয়েরা তো বলতে পারবে। সোনার টায়রা কি? মাথায় পরার গয়না। কোথায় পরে? মাথায় পরার গয়না। মানে টিকলির মতো, তাই তো? হ্যাঁ স্যার। বিয়ে বাড়িতে নতুন বউকে সাজানো হয় এই রকম, মাথার সামনে উপর দিয়ে একটা, এদিকে কপালের উপর দিয়ে এরকম হবে একটা, দুটো। বোঝা গেল? বোঝা গেল? ছেলেদের কথা বলছি, মেয়েরা তো জানেই। ছেলেদের কথা বলছি, বোঝা গেল? এটা হচ্ছে টায়রা, টায়রা বলে কপালে পরার গয়না। তাহলে গাছপালার ভেতর দিয়ে দেখা যাচ্ছে আকাশের কপালের গাছটায়, আকাশের কপালের গাছটায় মানে একবারে আকাশের কাছে সামনে কপালের গাছটা দেখা যাচ্ছে সোনার টায়রার মতো ঝলমল করে উঠলো। কি ওঠা? একদল চেঁচিয়ে উঠলো, এই কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। যেটা ট্রেনে চড়ে আসার সময় কিন্তু আমরাও দেখতে পাই, আমরাও এরকম ধরনের প্রথম আসা যে যাত্রী, প্রথম আসা এদিকে যারা প্রথম বেড়াতে আসছে, তাদের এরকম ধরনের আবেগ অনুভূতি, তাদের চিৎকার চেঁচামেচি কিন্তু আমরা শুনতে পাই। ওই যে কাঞ্চনজঙ্ঘা, ওই দেখ 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 কাঞ্চনজঙ্ঘা, চেঁচিয়ে উঠলো কাঞ্চনজঙ্ঘা। সকালের সোনালি রোদ্দুরে ওই কাঞ্চনজঙ্ঘা ঝলমল করছে। সকালে সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফে মোড়া পাহাড়ের চূড়োয়। তোমাদের যদিও এটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা এত কাছে থাকি, তা সত্ত্বেও সবাই কিন্তু কাঞ্চনজঙ্ঘায় যে সূর্যোদয়, মানে টাইগার হিল থেকে যে কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যোদয়, সেই সূর্যোদয়টা কিন্তু সবার দেখার সৌভাগ্য হয়নি এখনো পর্যন্ত। এটা কপালে না থাকলে হয় না। এমনও সময়, আমি তো অনেকবার গেছি, এমনও অনেক সময় হয়েছে হঠাৎ করে এমনভাবে কুয়াশা মেঘে ঢাকা
সৌভাগ্য হয়নি, একবারই দেখতে পেয়েছিলাম। ও অসাধারণ সৌন্দর্য। কি তোমরা সবাই টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখেছো? সবাই দেখেছো কিনা আমাকে বলবে। বেড়াতে গেছে তো অনেকে, কিন্তু দেখতে পেয়েছো কি সবাই? না না, দেখতে পাইনি বলে লাভ নেই। তবে হ্যাঁ, না স্যার। এই ধরো পুজো টুজোর, না, স্যার। এই যে পুজোর আগে কম, পুজোর পরপরই নভেম্বর নাগাদ যদি যাওয়া যায় তাহলে প্রায় সময় দেখার সৌভাগ্য হতে পারে। হ্যাঁ, কি বলছো? যাই হোক, তো যারা বেড়াতে আসে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি যে সৌন্দর্য দেখার জন্য, আর সবথেকে যে অভিজ্ঞতাটা তারা সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য আসে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। তো সেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য যদি ট্রেন ঢোকার আগে দেখা যায় কিছুটা হলেও ট্রেন থেকে, তাহলে তো উৎসাহ উদ্দীপনা প্রবল। যাই হোক, সকালের সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফে মোড়া পাহাড়ের চূড়োয়, সেদিকে তাকিয়ে চোখের পলক পড়তে চায় না। আহা, কি সৌন্দর্য যেন এক পলকও ফেলা যায় না। মনে হয় যেন এক দৃষ্টিতে তাকিয়ে দেখতেই থাকি সারা জীবন ধরে, যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে এমন সৌন্দর্য। তবে সবার যে পাহাড় ভালো লাগে তাও নয়, অনেকের সমুদ্র ভালো লাগে, অনেকের জঙ্গল ভালো লাগে, যে যেখানে নিজেকে মিশিয়ে ফেলতে পারে, যে যেখানে নিজেকে একাত্ম করতে পারে, সেই জায়গাটা তার কাছে অনেক বেশি ভালো লাগার। সব জায়গার সৌন্দর্যই ভালো লাগার, তবে তার মধ্যেও যে যার দৃষ্টিভঙ্গি যেরকম, যেভাবে যে জায়গাটাকে দেখে, তা অনেকের পাহাড় পছন্দ নয়, তাই পাহাড়ের সৌন্দর্যের দিকে এক দৃষ্টিতে যে তাকিয়ে থাকতে পারে, পাহাড়ের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যার পাহাড় ভালো লাগে, তার জায়গা থেকে যদি অন্য কাউকে বসিয়ে দেওয়া যায় যে তুমিও তাকিয়ে থাকো এক দৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য দেখো, উপভোগ করো, সে কি আর দেখবে? একটু পরে বিরক্ত হবে, সে বলবে ধুর আর কি দেখার আছে, দেখলাম তো, চলো এবার অন্যদিকে যাই। আবার অনেকে সমুদ্রের পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, সমুদ্রকে অনুভব করে, সমুদ্রকে উপলব্ধি করে। আবার যার সমুদ্র পছন্দ নয়, সে একটু দেখার পরে বিরক্ত হয়ে বলে চলো এবারে যাই অন্যদিকে। ফরেস্টও তাই, মরুভূমি অঞ্চলও তাই। সেটাই হচ্ছে নিজের উপরে নির্ভর করছে কে কোন দৃশ্যটাকে ভালো লাগাবে। কি সববার ঘন্টার পর ঘন্টা, যুগ যুগ ধরে যদি পাহাড়ের সৌন্দর্য দেখতে সুযোগ দেওয়া হয়, তো তোমরা কি দেখতে পারবে? কিছু সময়ের পরে ক্লান্তি চলে আসতে পারে কিন্তু কারোর, তাই না? হ্যাঁ স্যার। বেড়াতে গেলাম, একদিন দুদিন দেখলাম, থাকলাম, ঠিক আছে, খুব ভালো লাগলো, কিন্তু যুগ যুগ ধরে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে বসে থাকা, এটা যে একটু বেশি বাড়াবাড়ি অনেকের কাছে তাই মনে হবে। কিন্তু লেখক এই সৌন্দর্যে এতটা অভিভূত হয়েছেন, সেই অনুভব থেকে তিনি বলছেন যে যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখলে মনে হবে দেখা শেষ হয় না। গাড়ি এসে থামে রাজা ভাত খাওয়া স্টেশনে এসে থামে, ব্র্যাকেট রাখো রাজা ভাত খাওয়া। রাজা ভাত খাচ্ছিল তাই নাম দিয়েছে রাজা ভাত খাওয়া, স্টেশনে বসে খাচ্ছিল কি জানি। রাজা ভাত খাওয়ায় স্টেশনের গায়ে চায়ের ছোট্ট দোকান, বেটে বেটে কাচের গ্লাস, বেটে বেটে ছোটোখাটো অর্ডার দিয়ে বানিয়েছে কিন্তু দোকানদার, লম্বা না, বেশি বড় না, কারণ চা বেশি যদি চা বেশি ধরে তাহলে দোকানদারের লস, দোকানদারের লোকসান। তাই একদম বেটে কাচের গ্লাস, ছোটোখাটো কাচের গ্লাস। তো এই চায়ের উপরে মানে এই দোকানের উপরে মানে চা বিক্রি করে এখানকার কিছু জনের জীবিকা নির্বাহ হয়, পেট চলে। গেলা যায় না এমন বিশ্রী চা। এটা তো ঠিকই যে রাজা ভাত খাওয়া স্টেশন কেন, এরকম অনেক স্টেশন আছে যেখানকার চা মুখে দেওয়ার মতো নয়। যারা চা প্রেমী, যারা চা খেতে ভালোবাসে, চা ছাড়া যাদের সময় চলে না, তারা যেখানে সেখানে চা খায় কিন্তু আবার স্বাদ পায় না, কিন্তু মনকে আশ্বস্ত করে এই ভেবে যাক চা তো খেলাম, বেশ একটা এনার্জি পেলাম। কিন্তু স্টেশনগুলোতে যে ধরনের চা বিক্রি করা হয়, সেই ধরনের চায়ের কোয়ালিটি যথেষ্ট নিম্নমানের, তাই দাম নেয় বেশি,
কারণ এই স্টেশনের দোকানদাররা জানে এরা যারা এসেছে এরা তো আর প্রতিদিন আসবে না, প্রতি মাসেও আসবে না, হ্যাঁ বছরে একবার হয়তো আসবে, আর বেশিরভাগই হয়তো 2-4 বছরে একবার, আর অনেকে হয়তো একবার পরে আর আসবেই না। অতএব সুযোগ পাওয়া গেছে, দাও মেরে নাও, মানে সুযোগ নাও, যে নিম্নমানের কোয়ালিটি একটু বেশি লাভ করার জন্য বেশি টাকা নাও। যাই হোক, বিশ্রী চা গেলা যায় না, তারই দাম নিচ্ছে 2 আনা। সেই সময় 2 আনা চায়ের দাম যথেষ্ট দাম। বাইরের উটকো লোক এসছে, হঠাৎ করে এসছে, আবার কবে আসবে তার ঠিক ঠিকানা নেই। অতএব কাজেই দাও মেরে নাও, মানে সুযোগ নিয়ে নাও, ঠকাও। এইভাবেই এরাও এখানকার মানুষেরা টিকে রয়েছে। যাই হোক, এইভাবে উপার্জন করে, বেশি তো আর তারা উপার্জন করতে পারে না। হঠাৎ দোকানদারের মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোঁটে আলতার রং। আরে দোকানদার ঠোঁটে আলতার রং মেখেছে, হ্যাঁ কামানো মুখে পেন্টের দাগ, পেন্ট করেছে, পেন্ট বলতে মেকআপ করেছে, আর চোখে টানা কাজল। ওরে বস, দোকানদারের চোখের টানা কাজল, হ্যাঁ কামানো মুখে পেন্টের দাগ, রাতে মেকআপ করেছিল, সেই দাগগুলো এখনও থেকে গেছে, ঠোঁটে আলতার রং এখনও ওঠেনি। চোখে মুখে রাত জাগার সুস্পষ্ট ছাপ, রাত জেগেছে, সেই ক্লান্তি চোখে মুখে, জিজ্ঞেস করতে হবে না, সে নিজে থেকেই বলবে, সে নিজেই গল্প জমিয়ে দেবে চা খেতে বসা যাত্রীদের সঙ্গে। আরে কাল আমাদের এখানে থিয়েটার ছিল কি না, কাল রাতে থিয়েটার ছিল, ওকে অভিনয় করতে হয়েছিল। কিসে অভিনয় করেছিল? মেয়েদের পার্ট করার জন্য। আমাকে আবার ধরেছিল ফিমেল পার্ট করবার জন্য, ফিমেল পার্ট, মেয়েদের পার্ট। তো এখানকার থিয়েটারে যারা অভিনয় করছে তারা সবাই স্থানীয়, মেয়েরা বেশি অভিনয় করে না, তো ফলে মেয়েদের চরিত্রে অভিনয় করতে গেলে পুরুষেরাই মেয়ে সেজে অভিনয় করে। তো আমাকে ধরেছিল ফিমেল পার্ট করবার জন্য, তো আমি ওই ফিমেল পার্ট করেছিলাম, এই জন্যই আমার মুখের এই অবস্থা। মরণ, এই হাড় গিলে চেহারায় আবার ফিমেল পার্ট, হাড় গিলে একদম রোগালি গিলে হাড় টাড় বেরিয়ে গেছে, তাতে আবার ফিমেল পার্ট, তাতে আবার মেয়ের পার্ট, মানায় নাকি? এখন মানায়, এখন মেয়েরা বেশি মোটা ঠোটা হতে চায় না, চেষ্টা করে রোগা পাতলা থাকার। কিন্তু 2 মিনিটেই ভাব হয়ে যাবে লোকটার সঙ্গে, খুব ভালো লোক, মিশুকে লোক, গল্প করে খুব ভালো, 2 মিনিটের মধ্যে ভাব হয়ে যাবে। বাড়ি তার যশোরের কোনো একটা গাঁয়ে, যশোর, বাংলাদেশের যশোর জেলার কোনো একটা গাঁয়ে, দেশ ভাগ হওয়ার পর ঘরে হয়ে, মানে ঘর হারিয়ে উৎখাত হয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে ঠেকেছে, এই রাজা ভাত খাওয়া এখানে এসে ঠেকেছে। আর এখানে ওই চায়ের দোকানের উপর নির্ভরশীল, ছোট্ট জায়গা, হয় রেল নয় চা আর কাঠের চালানি কারবারের সঙ্গে জড়ানো এখানকার জীবন। তাহলে এখানকার মানুষজন জীবিকা নির্বাহ করে যার উপর নির্ভর করে, রেলের উপরে নির্ভর করে, তার মানে স্টেশনগুলোকে কেন্দ্র করে ছোট ছোট দোকান টোকান আছে, তার উপরেই উপার্জন হয়। না হলে চা বাগান টাগান আছে, আর না হলে কাঠের চালানি কারবার, মানে জঙ্গল থেকে কাঠ টাট কেটে তারা এদিক ওদিক কারবার টারবার করে, খুব বেশি যে টাকা পয়সা পায় তা নয়, এইভাবে তাদের জীবিকা নির্বাহ হয়। এখানে মানুষজনের আনন্দ করার মতো তেমন কোনো মাধ্যম নেই, নাই খেলা, নাই সিনেমা, খেলা নেই, সিনেমা নেই, কিছুই নেই। মাঝে মাঝে মেরাপ মানে মাচা, উঁচু করে মঞ্চ বা মাচা বেঁধে শখের থিয়েটারে যা একটু আধটু বৈচিত্র্য, এরা বছরে 1-2বার শখের থিয়েটার করে, এইভাবেই তাদের নিজেদের একঘেয়েমি জীবনে একটু বৈচিত্র্য নিয়ে আসে। যতদূর চা বাগান ততদূর পিচ ঢালা মোটরের রাস্তা, যতদূর চা বাগানের ভেতর দিয়েই রাস্তা রয়েছে, পিচ ঢালা মোটরের রাস্তা, মোটর গাড়ি চলার জন্য। সামনে ধোঁয়ার মধ্যে দেখা যায় কালো কালো কবন্ধের মতো পাহাড়, ধোঁয়ায় ঢাকা পাহাড়, কিন্তু কবন্ধের মতো। কবন্ধ মানে কি? মুন্ডুহীন দেহকে কবন্ধ বলে, মুন্ডুহীন মাথাহীন দেহকে কবন্ধ বলে। কনিষ্কের দেহ কবন্ধ, ওই পাহাড়গুলোর যে শৃঙ্গ এতখানি সুচালো নয়, একটু ক্ষয়জাত পাহাড়ের মতো, তাই মনে হচ্ছে মাথা নেই, শৃঙ্গ বা শীর্ষদেশ নেই, ওই জন্য বলা হয়েছে কালো কালো কবন্ধ, মুন্ডুহীন দেহের মতো পাহাড়গুলো। তো কালো কালো কবন্ধের মতো পাহাড়। যাই হোক, মিলিটারি মেজাজে
হু হু শব্দে চলবে ট্রাক। এবারে ট্রেন থেকে নেমে ট্রাকে চড়ে যাত্রা শুরু হয়েছে মিলিটারি মেজাজে, মানে কোনো দিকে কাউকে পরোয়া নেই, মিলিটারিদের মেজাজ। সেই মিলিটারি মেজাজে ট্রাক ছুটে যাবে হু হু করে, মনে হবে এই বুঝি হুমড়ি খেয়ে পাশের হাঁ করা গড়ানো জমিতে পড়লো, হুমড়ি খেয়ে পড়লো। একদিকে খাত, একদিকে পাহাড়, মনে হয় এই বোধহয় পড়লো, কিন্তু দিব্যি চলে যাবে মিলিটারি মেজাজে। যেতে যেতে দুপাশে চায়ের সবুজ পাতি, দুপাশে চা বাগান আছে, দুপাশে চা বাগানের চা গাছের সবুজ পাতা, বেতের ঝুড়ি পিঠে বেঁধে কাজ করছে কুলি কামিনেরা, মানে কুলি মজুরেরা, তারা কাজ করছে পিঠে বেতের ঝুড়ি। আমরা তো দেখি চা বাগানে মুখে হাজার রকমের গড়ন, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন উপজাতির মানুষ, কেউ সাঁওতাল, কেউ ওরাও, কেউ কোচ, কেউ পলিয়া, বিভিন্ন উপজাতির। ব্র্যাকেটে রাখো উপজাতিগুলোর নাম, সাঁওতাল, ওরাও, কোচ, পলিয়া, এগুলোকে ব্র্যাকেটে রাখো। পুরুষদের হাঁটুর নিচে কারো কাপড় নেই, হাঁটুর ওপর পর্যন্ত ছোট করে খাটো করে কাপড় পরা, কারো কারো খালি গায়ে শুধু একটা সরু নেংটি, এক টুকরো কাপড়, পাতা দিয়ে ছাওয়া ছোট্ট ছোট্ট ঘর, পাতার ছাউনি ঘর, ছোট ছোট কুড়ে ঘর, কোনো রকমে মাথা গুজে থাকে এরা, শুকনো শুকনো মুখ, সরু পাটকাঠির মতো শরীর, খেতে পায় না, যথেষ্ট পারিশ্রমিক পায় না। এখনও পর্যন্ত চা বাগানে যারা শ্রমিক তাদের হাল কিন্তু খুব সঙ্গীন, শোচনীয়, আর সেই সময় তো আরও ছিল। তো ফলে রোগা রোগা শরীর, খেতে পায় না, শুকিয়ে গেছে, মুখখানাও শুকনো, এই সমস্ত মানুষগুলো চা বাগানের পাতা তুলছে। যাই হোক, মাঝে মাঝে সাহেবদের রংচঙে বাংলো, এই চা বাগানের কিছু মালিক যারা এখনও পর্যন্ত ইংরেজ সাহেব রয়েছে এরা, তো সাহেবদের রংচং করা বেশ রঙিন কালারফুল বাংলো রয়েছে। সেই বাংলোর সামনে কেয়ারি করা ফুলের বাগান, কেয়ারি করা মানে পরিচর্যা করা ফুলের বাগান রয়েছে, দেখাশোনা করে লোক মালি। দেউড়িতে দাঁড়ানো ঝকঝকে তকতকে আনকরা নতুন গাড়ি, আনকরা মানে একবারে ব্র্যান্ড নিউ, এখনও পর্যন্ত ব্যবহারই করা হয়নি। দেউড়িতে দাঁড়িয়ে রয়েছে, দেউড়ি মানে প্রধান ফটক, মেন গেট, ওখানে দাঁড়িয়ে রয়েছে একদম ঝকঝকে তকতকে নতুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ তোমার চোখ বড় বড় হয়ে যাবে, অবাক হয়ে যাবেন তুমি। হ্যাঁ, কেন? আরে ইংরেজরা এদেশ ছেড়ে আজও যায়নি, দেশ তো স্বাধীন হয়েছে, ইংরেজরা তো চলে গেছে, কিন্তু দেখে তুমি অবাক হবে। দেশ স্বাধীন হলে কী হবে, ইংরেজরা কিন্তু এখনও পর্যন্ত আঁকিয়ে বসে রয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে প্রচুর অর্থ আছে, স্বার্থ আছে। ভাবতে ভাবতে জানতেই পারবে না কখন তুমি পার হয়ে এসেছো চা বাগানের চৌহদ্দি, চা বাগানের যে সীমা এলাকা পার হয়ে চলে এসছো। হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে রাস্তার দিকে চোখ পড়বে তোমার, হঠাৎ করে একটা ঝাঁকুনি, ট্রাকে ঝাঁকুনি খাবে, সামনে চোখ পড়বে, দেখতে পাবে এবারে আর পিচ রাস্তা নয়, খানাখন্দে ভর্তি মাঠ ভাঙা রাস্তা। খানাখন্দ যেখানে সেখানে গর্ত টর্ত হয়ে রয়েছে, খানাখন্দে ভর্তি মাঠ ভাঙা রাস্তা, মাঠের উপর দিয়ে যাবে ভাঙা রাস্তা, মাঠের উপর দিয়ে রাস্তা গেছে, এবড়ো খেবড়ো, উঁচু নিচু, ভাঙা গাড্ডা আছে। অসংখ্য ছোটোখাটো কাঠের সাঁকো, ছোট ছোট কাঠের সাঁকো রয়েছে, ছোট ছোট ব্রিজ, তার উপর দিয়েই যাবে ট্রাক, কোনো দিকে পরোয়া নেই। আমরা প্রথমবার গেছি, তার মানে ভয় তো লাগবেই, মানে লেখক, কিন্তু যে ড্রাইভার ট্রাক চালাচ্ছে তার কোনো পরোয়া নেই, ট্রাক নিয়ে দুর্বার গতিতে ছুটে চলেছে, তারই ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে ট্রাক, ওই ছোটো ছোটো কাঠের সাঁকোর ওপর দিয়ে ট্রাক ছুটেছে। যখন ওই সাঁকো পার হচ্ছে, প্রথম যাওয়া যাত্রীদের মানে লেখকের প্রাণ কিন্তু শুকিয়ে যাওয়ার মতো, ভয়ে প্রাণ শুকিয়ে যাবে, মনে হলো এই বোধহয় সাঁকোটা ভেঙে পড়লো, আর এই বোধহয় হুড়মুড়িয়ে শেষ। তারপর বলা নেই কোয়া নেই, হঠাৎ তোমাকে ঢেকে দেবে ডুয়ার্সের বাঘ ডাকা অরণ্য, ডুয়ার্সের অরণ্য, ঘন অরণ্য, বাঘ রয়েছে, এখন একটু কমে গেছে, রয়্যাল বেঙ্গল টাইগার, ডুয়ার্সের বাঘ ডাকা অরণ্য, দুপাশের গভীর শালবন, গাছ ছমছম করা নির্জন ছায়াচ্ছন্ন রাস্তা, দীর্ঘদেহী ঘন অরণ্য, স্বাভাবিকভাবে জঙ্গলের ভেতরে গাছ ছমছম করা পরিবেশ, গাছের ছায়ায় ঢাকা রাস্তা, এখানে চেঁচিয়ে মরে গেলেও কেউ জানবে না, যদি বাঘ এসে খেয়ে যায়
টেরও পাবে না, সাহায্য করার জন্য কেউ আসবে না। যতদূর দৃষ্টি যায় না মানুষ না বসতি, মানুষজনও নাই বসতিও নেই, তাহলে বিপদে পড়লে উদ্ধার পাওয়ার সম্ভাবনা নাই। জঙ্গল যেন ফুরোতে চায় না, জঙ্গলের পর জঙ্গল, আর এখন জঙ্গল ফুরিয়ে শেষ। দূরে পাহাড়ের যে মাথাটা দেখা যাচ্ছিল সেটা আর চোখে পড়ছে না। দূরে পাহাড়ের মাথা দেখা যাচ্ছিল, ওটা অরণ্যের কারণে ঢেকে গেছে। রাস্তার দিকে তাকাতেই দেখা গেল মাটি নয়, আর মাটি নেই, কেবল বড় বড় পাথর আর নুড়ি। শুরু হয়ে গেছে পাহাড়ি রাস্তা, নুড়ি পাথরের রাস্তা। সামনে গন্ডারের পিঠের মতো কালো একটা দেওয়াল, একদিকে কালো দেওয়াল, পাহাড়ের কালো দেওয়াল উঠে গেছে, গন্ডারের পিঠের মতো কালো শক্ত। রাস্তাটা ক্রমেই ওপরের দিকে উঠছে, আর মোটরের ইঞ্জিনে কানের তালা ধরানো একটা প্রচণ্ড গো গো শব্দ, গো গো আওয়াজ ক্রমেই পঞ্চমে চড়ছে। পঞ্চমে মানে কি? পঞ্চমে মানে কি? যারা গান করে তারা জানে পঞ্চম। গানটা খুব জোরে আওয়াজ। হ্যাঁ, পঞ্চম মানে কি? এটা স্বরগ্রামের 5 নম্বর স্বর, সা রে গা মা পা, পা মানে পঞ্চম, তাই না? হ্যাঁ স্যার। একটু তারস্বরে জোরে চিৎকার করে চড়া, একটু উচ্চগ্রামে। তাহলে পঞ্চমে চড়ছে ইঞ্জিনের আওয়াজ, যত উপরের দিকে যাবে ততই আওয়াজটা জোরে হতে থাকবে, গো গো করে উপরের দিকে উঠছে গাড়ি ট্রাক। একটু পরেই বোঝা গেল আমরা আর সমতলে নেই, সমতলে নেই, উঠে এসেছি পাহাড়ে, পাহাড়ের গা বেয়ে উঠছি। তো যখন পাহাড়ের দিকে বাইকটা নিয়ে কেউ কেউ গেছে হয়তো তোমরা জানবে, যখন পাহাড়ের সমতল থেকে পাহাড়ের দিকে উঠে আসতে হয় তখন বাইকের স্বাভাবিকভাবে গিয়ার চেঞ্জ করতে হবে, গো গো করে আওয়াজ হতে থাকে ইঞ্জিনের। খানিকটা ওঠার পর তারের বেড়া দিয়ে ঘেরা একটা জায়গায় এসে হঠাৎ ইঞ্জিনটা একেবারে চুপ করে গেল। খানিকটা ওঠার পরে এমন একটা জায়গাতে এসে থামলো, সেখানে দেখা যাচ্ছে চারদিকে তারের বেড়া দিয়ে ঘেরা রয়েছে, গাড়ি আর যাবে না, ব্যাস এখানে নেমে এবারে হাঁটা পথে যেতে হবে। সামনে একটা কাঠের ফলকে লেখা রয়েছে সান্তালবাড়ি, ব্র্যাকেটে রাখো সান্তালবাড়িকে। সামনে একটা কাঠের ফলকে সান্তালবাড়ি লেখা রয়েছে। তাহলে এখানে এসে দাঁড়িয়ে পড়লো ট্রাকটা, সামনে দাঁড়িয়ে রয়েছে সশস্ত্র পুলিশ, সশস্ত্র পুলিশের ফাঁড়ি দেখা যাচ্ছে। আর এখান থেকে বক্সা আরও 2 মাইল, 1 মাইল মানে কত কিলোমিটার? 1.6, 1.5 কিলোমিটার, একটু বেশি। তাহলে 2 মাইলের মতো, মানে 3 কিলোমিটারের ওপরে এখান থেকে, মানে সান্তালবাড়ি থেকে বক্সা আরও 3 কিলোমিটার। তো 3 কিলোমিটারের মতো বা 3 কিলোমিটারের একটু বেশি, বুঝতেই পারছো, হাঁটা পথে যেতে হবে। 3 কিলোমিটারের ওপরে রাস্তা, পাহাড়ি রাস্তা, হাঁটা পথে যাওয়া, জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, বক্সা আরও 2 মাইল চড়াই উজিয়ে যেতে হবে। নিচের দিকে নামলে তাও তাড়াতাড়ি নামা যায়, কষ্ট কম হয়, কিন্তু উজিয়ে, চড়াই উজিয়ে ওপর দিকে যেতে হবে, তাহলে কষ্টটা বেশি হবে। ততক্ষণে তোমাকে ছেঁকে ধরেছে ময়লা আলখাল্লা পরা একদল ভুটিয়া ছেলে মেয়ে। ভুটিয়া ছেলে মেয়ে, তোমরা প্রথম এসেছো তো তারা ঘিরে ধরেছে, কারণ তারা তোমার জিনিসপত্রগুলো নিয়ে যেতে চাইছে, তার বিনিময়ে কিছু পারিশ্রমিক পাবে। তো ময়লা আলখাল্লা, লম্বা লম্বা পোশাক, আলখাল্লা পরা একদল ভুটিয়া ছেলে মেয়ে ছেঁকে ধরেছে, ঘিরে ধরেছে। তোমার ভারী ভারী বাক্স বিছানাগুলো তারা বয়ে নিয়ে যাবে, ওপরের দিকে নিয়ে যাবে, গন্তব্যে পৌঁছে দেবে, তার বিনিময়ে কিছু তোমাদের কাছ থেকে পাবে। এটাই এদের জীবিকা, এইভাবে উপার্জন করে এই সমস্ত ছেলেপুলে। তাদের চেহারার দিকে তাকালেই বুঝবে অসম্ভব গরিব তারা। চেহারা রোগা, শীর্ণকায়, হাড় টাড় বেরিয়ে গেছে, গরিব দেখলেই বোঝা যায়, গায়ে কাপড়ই নেই। 3-4 বছরের রোগা পটকা ছেলে মেয়েদের কাঁধে ক্যানেস্তারা টিন, মানে টিনের যে পাত্র তাকে বলা হয় ক্যানেস্তারা, সেই ক্যানেস্তারা টিনে করে তারা মালপত্র বয়ে নিয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা, মাত্র 3-4 বছর বয়সী। তার মধ্যে করে তারা মহাজনের সওদা বয়, নিচ থেকে তারা মহাজনের সওদা জিনিসপত্র ওই টিনে করে, ক্যানেস্তারাতে করে পৌঁছে দেয়, বিনিময়ে কিছু পায়। তো সারাদিন মোট বয়ে যা পায় তাতে পেটের খিদেটাও ভালো করে মেটে না। সারাদিন মোট বয়ে যা পায় তাতে নিজেদের পেটের খিদেটা মোটে মেটে না, বাড়ির লোকজনকে কি আর সাহায্য করবে। হাড় লিকলিকে, শরীরের মধ্যে শুধু পায়ের ডিমগুলো একটু যা মোটা, চেহারা একদম রোগা, হাড় জিরজিরে রোগা চেহারা, কিন্তু
পায়ের ডিমগুলো একটু মোটা। পায়ের ডিম মানে কি বলতে চাইছে বুঝতে পারছো? হাঁটু গোড়ালি। না 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 না, হাঁটু না, হাঁটু না, গোড়ালি ঠিকও না, গোড়ালির পাশের অংশটা হাত দিয়ে দেখো বুঝতে পারবে। নাজের পায়ের পিছন দিকের অংশটা। হ্যাঁ মানে পায়ের গোড়ালি, গোড়ালি তো পেছনের দিকের অংশ, গোড়ালির পাশে এই যে হাড়ের অংশটা উঁচু হয়ে আছে না, দুদিকে দেখো পায়ে। এবার বোঝা গেল? হ্যাঁ, তো ওইগুলোকেই বলা হয়েছে, ওই হাড়গুলো উঁচু হয়ে রয়েছে, ওগুলোকে পায়ের ডিম। যাই হোক, রোগা হলেও তো পায়ের ওই হাড়ের অংশটা উঁচু হয়ে থাকবে। যাই হোক, রোগা বাটকা চেহারা হলে কী হবে, শুধু পায়ের ডিমগুলো একটু মোটা থাকে। ওরা পাহাড়ি অঞ্চলে অনেক উঁচুতে থাকে, ওরা পাহাড়ের অনেকখানি উঁচুতে, ছোট ছোট গাঁয়ে, পাহাড়ের উঁচুতে ছোট ছোট গাঁ আছে, ওই গ্রামে তারা থাকে, খুব কষ্ট করে বেঁচে থাকতে হয়। আর গাঁগুলোতে লোকও তাই কম, খুব কম। লোকজন করবেটা কি, তো বেশিরভাগ লোকজন পুরুষ মানুষ যাদের খেটে খাওয়ার মতো শক্তি আছে তারা এখানে থাকে না, চলে গেছে বিভিন্ন কাজে। গাঁগুলোতে লোক তাই খুব কম, একটু সুযোগ পেলেই পুরুষেরা সব কাজ নিয়ে চলে যায় পুলিশ কিংবা পল্টনে। পুলিশে তো বুঝলাম, পল্টন মানে কি, পল্টন মানে কি বুঝলে? মিলিটারি, সেনাবাহিনীতে চলে যায়। যারা পড়ে থাকে তারা কেউ ছুতোর মিস্ত্রি মানে কাঠের কাজ করে, কেউ কাঠুরিয়া কাঠ কাটে, কেউ ঘরামি বাড়ি তৈরি করে, মাটির বাড়ি, মাটি তো নয় কাঠের বাড়ি, খড়ের ছাউনি, পাতার ছাউনি, কেউ মোট বাওয়ার কাজ করে, কুলি মজুর। এবার এক পাহাড় ছেড়ে আর একটা পাহাড়ে উঠতে হবে, একটা পাহাড় ছেড়ে লেখকদের আর একটা পাহাড়ে উঠতে হবে, খানিকটা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে। পাহাড়ের এক একটা খাঁজের কাছে গিয়ে ঘুর রাস্তার আড়াআড়ি গেছে সোজা রাস্তা, যাকে চোর বাটো বলা হয়। চোর বাটোকে ব্র্যাকেটে রাখো, চোর বাটো কাকে বলে? বলছে এক পাহাড় ছেড়ে আর একটা পাহাড়ে উঠতে হবে। এবারে পাহাড়ে চড়ার অভিজ্ঞতা সবারই আছে। পাহাড়ের একটা খাঁজ, তো একটা খাঁজের কাছে গিয়ে দেখবে রাস্তা থেকে আবার ঘুরে যায়, আবার গিয়ে দেখবে একটা খাঁজের কাছে গিয়ে আবার রাস্তা বেঁকে যায়। তো এই যে খাঁজের কাছে গিয়ে যে এই যে রাস্তা ঘুরে গেছে, এই যে ঘুর রাস্তার আড়াআড়ি রাস্তা যেটা চলে গেছে, ওই পাহাড়ি যে রাস্তাগুলো এই যে আঁকা বাঁকা হয়ে ঝিকঝ্যাক 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 রাস্তা, তো ওগুলোকে বলা হয় চোর বাটো, ঘুরে ফিরে যে রাস্তাগুলো ওঠে। চোর বাটোকে ব্র্যাকেট রেখেছো? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম যে ঘরামিটা কি? ঘরামি অ্যাকচুয়ালি ঘরামি হচ্ছে যারা মাটির বাড়ি তৈরি করে এবং খড়ের ছাউনি দেয়। ঘরামি হচ্ছে মাটির বাড়িতে খড়ের ছাউনির কাজ টাজ করে, ঘরামি তাকে বলা হয়। একে রাজমিস্ত্রি আর ঘরামি, মাটির বাড়ি তৈরি করে সে ঘরামি, রাজমিস্ত্রি তো পাকা বাড়ি তৈরি করে। তো এখানে ঘরামি, এখানে তো আর পাহাড়ি অঞ্চলে মাটির বাড়ি নেই, এখানে হচ্ছে কাঠের বাড়ি তৈরি করে, যে তাকেই ঘরামি বলা হয়েছে, বাড়িঘর তৈরি করে। তো চোর বাটো, তো ওই পাহাড়ি রাস্তা ধরে উঠতে উঠতে হাঁপ ধরে যাওয়ার মতো অবস্থা। সমতল ভূমিতে যারা আমরা অভ্যস্ত তারা এরকমভাবে এতটা রাস্তা, প্রায় 3 কিলোমিটারের উপরে রাস্তা, ওই পাহাড়ি রাস্তা ধরে চোর বাটো ধরে উঠতে উঠতে হাঁপ তো ধরবেই। খানিকটা উঠে রাস্তার একটা বাঁক ঘুরতেই কানে আসবে ঝিরঝির শব্দ, রাস্তার বাঁক ঘুরলেই কানে ঝিরঝির শব্দ আসবে, ঝর্ণা। একটা নিস্তব্ধতার পর হঠাৎ চমকে যেতে হবে, হঠাৎ করে ঝর্ণার শব্দ আসছে, চমকে যাওয়াটাই স্বাভাবিক। দেখা না গেলেও কাছেই কোথাও ঝর্ণা আছে বোঝা যাচ্ছে, বেশ একটু নিস্তব্ধতার মাঝখানে ঝর্ণার শব্দ লেখকদেরকে আবেগমথিত করে। এতক্ষণ একটা পাখির ডাক পর্যন্ত শোনা যায়নি, এতটাই নির্জন জায়গাটা। ঝর্ণার জল যেখান দিয়ে গেছে তার উপর দিয়ে কাঠের একটা পুল রয়েছে, কাঠের পুল, কাঠের সাঁকো রয়েছে। পুল পার হয়ে খানিকটা এগিয়েই দু একটা কাঠের ঘর দেখা গেল। পুল পার হয়েই লেখক দেখতে পাচ্ছেন দু একটা কাঠের ঘর, ডাকঘর আছে, জলকল আছে, বন বিভাগের অফিস আছে। একটা ছোট্ট খোলা মাঠের ঠিক আগে তে মাথায় এসে হারিয়ে গেল রাস্তাটা, যে রাস্তা ধরে তারা এসেছিল সেই রাস্তাটা এসে হারিয়ে গেল কোথায় না, তে মাথায় 3টে মাথা মিশে গেছে, তে মাথায় 3টে রাস্তা মিশে গেছে, হারিয়ে গেল খোলা মাঠের আগে রাস্তাটা। একটা রাস্তা উঠে গেল জয়ন্তী পাহাড়ে, জয়ন্তী পাহাড়কে ব্র্যাকেটে রাখো। এই যে তে মাথা
তিন রাস্তা একসাথে মিলেছে। তার মধ্যে একটা রাস্তা চলে গেছে জয়ন্তী পাহাড়ের দিকে, অন্য রাস্তা বাঁ দিকে বেঁকে গেল ভুটান পাহাড়ের গা বেয়ে সোজা তিব্বতের দিকে। ভুটান পাহাড়ের গা বেয়ে তিব্বতের দিকে বাঁ দিকে রাস্তাটা যেটা চলে গেছে ওটা তিব্বতের দিকে চলে গেছে। ওই রাস্তা ধরে যদি কেউ যায় হাঁটা পথে তাহলে মাসখানিক লাগবে, মাসখানিকে লাসায় পৌঁছে যাওয়া যায়, তিব্বতে লাসায়। ডান দিকে কাঁটাতারে ঘেরা জেলখানার চৌহদ্দি। তাহলে ডান দিকের যে রাস্তাটা গেছে ও তো রাস্তা ঠিক নয়, ওইখানে একটু এগিয়েই জেলখানার চৌহদ্দি মানে সীমানা শুরু হয়েছে। গেটের সামনে চৌকি দিচ্ছে বন্দুকধারী সেপাই, জেলখানার গেটের ধারে বন্দুকধারী সেপাই চৌকি দিচ্ছে। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখবে কুয়াশার মতো কালো পর্দায় সমস্ত ঢেকে গেল। মেঘগুলো আসে, পাহাড় টাহাড় সব কিছু ঢেকে দেয়, কুয়াশার মতো কালো পর্দায় সমস্ত দিক ঢেকে দিয়েছে। সামনের লোকটাকে আর দেখা যাচ্ছে না। মুহূর্তে আবার সব পরিষ্কার, আবার মেঘ সরে গেল, আবার সব দেখা যাচ্ছে। এই পাহাড়ি অঞ্চলে এটাই তো জাদু, এটাই তো ম্যাজিক। মেঘের লুকোচুরি খেলা চলে, মেঘ বায়ুর লুকোচুরি খেলা। ক্লাস 9-এ বেগম রোকেয়ার একটা প্রবন্ধ ছিল, হিমালয়ের কি ছিল মনে আছে? হিমালয় দর্শন, রাইট। কিন্তু হিমালয় দর্শনে ওখানে ওই যে মেঘ আর বায়ুর লুকোচুরি খেলার কথা বলেছিল, মনে পড়ছে কারোর? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই যে বাতাস আসছে, মেঘগুলোকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, আবার একটু পরে কি হলো, আবার মেঘ এসে আবার ঢেকে দিল সব কিছুকে। তো পাহাড়ি অঞ্চলের এটাই বৈশিষ্ট্য, মেঘ আসবে ঢেকে দেবে, আবার মেঘ সরে যাবে। মনে হবে যেন কোনো জাদুকরের খেলা চলছে, ম্যাজিশিয়ান সব কিছুকে সরিয়ে দিচ্ছে, আবার ম্যাজিশিয়ান সব কিছুকে ঢেকে দিচ্ছে। যাই হোক, ও কিছু নয়, মেঘ অনবরত আসছে আর যাচ্ছে। সেই মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে বক্সার জেলখানা। ওই মেঘের গায়ে দাঁড়িয়ে রয়েছে হেলান দিয়ে, পাহাড়ি অঞ্চল, জেলখানা একটু পাহাড়ের ঢালে থাকলে তো একটু হেলান দিয়ে থাকছে, এটাই মনে হবে। যাই হোক, বক্সার জেলখানা দাঁড়িয়ে রয়েছে মেঘের গায়ে হেলান দিয়ে, এই কারণেই বলা হয়েছে মেঘের গায়ে জেলখানা। সমুদ্রের পিঠের ওপর 1/2 মাইল লম্বা একটা কাঠের পোল যদি সোজা করে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে তার মাথা বরাবর হবে এই জেলখানা। সমুদ্রের পিঠের ওপরে 1/2 মাইল লম্বা একটা কাঠের পোলকে যদি লম্বালম্বি দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে তার মাথা বরাবর এই জেলখানা। তার মানে সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচুতে বলা হয়েছে? 1/2 মাইল। 1 মাইল মানে কত কিলোমিটার বললাম? 1.6, 1.5 কিলোমিটারের বেশি। তার মানে হাফ কিলোমিটার না, হাফ মাইল, অর্ধেক মাইল। তার মানে 1.5 কিলোমিটার হাফ মানে কত কিলোমিটার? 6.1। যাই হোক, অত হিসেবে মাথাটাতে রাখার দরকার নেই। যে একটা 1/2 মাইল লম্বা একটা পোলকে যদি দাঁড় করিয়ে দেয় যে এরকম সমুদ্রপৃষ্ঠের ওপরে, এখানে জেলখানাটাও ওই রকম উঁচুতে দাঁড়িয়ে রয়েছে। কাঁটাতারের বেড়া পেরিয়ে সবুজ ঘাস, কাঁটাতারের বেড়া পেরিয়ে যখনই ঢুকলো সবুজ ঘাস আর কাঁকড়ে মেশা ছোট্ট একটা মাঠ, মাঝখানে মাথা উঁচু করা সাদা সাদা আখাম্বা পাথর, আখাম্বা মানে এবড়ো খেবড়ো পাথর উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। বেড়ার পূব দিকে জয়ন্তী পাহাড়ে যাওয়ার রাস্তায় ছোট্ট একটা কাঠের পুল রয়েছে, তার নিচ দিয়ে গেছে একটা শুকনো ঝর্ণা। জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর, এই জেলখানাটা 3 তলা সমান উঁচু একটা হাঁটুর ওপরে দাঁড়িয়ে রয়েছে। হাঁটুর ওপরে কেন? আসলে সোজা হয়ে দাঁড়ালে আমরা বুঝতে পারবো না। আমরা যদি একটু কোথাও বসি তাহলে বসে থাকলে যেমনভাবে হাঁটুর ওপরের দিকে অংশটা ভাঁজ হয়ে থাকে, কোলের অংশটা, তো ওই ভাঁজ হয়ে থাকা অংশটা যেরকম হাঁটুর মতো ভাঁজ হয়ে থাকা অংশটা, ওটাই হচ্ছে পাহাড়ের একটা অংশ খাঁজ কাটা অবস্থায় রয়েছে। সেই খাঁজ কাটা অবস্থায় থাকা জায়গাটাতেই জেলখানার সীমানা ঘিরে রাখা হয়েছে কাঁটাতারের বেড়া দিয়ে। তো এই কারণেই বলা হয়েছে পাহাড়ের
খাঁজে জেলখানা, কিন্তু হাঁটুর মতো ভাঁজ অবস্থায় থাকা। জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান, একটা হাঁটুর ওপরে, মাঠের গা দিয়ে উঠেছে পাথরের সিঁড়ি। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে ঠিক তার মুখে বড় একটা লোহার ফটক, লোহার গেট। ছোট্ট একটা গেট খুলে যাবে, বড় গেটটা খুলবে না, কিন্তু বড় গেটটা খুলবেই না, জেলখানা এরকম হয় না, ছোটো একটা গেট থাকে। বড় গেটের মাঝখানে কিন্তু ছোটো একটা গেট থাকে, মাথা নিচু করে ঢুকতে হয়, আগে ছোট্ট গেটটা খোলা হয়। আর ওই ছোটো গেট খোলার আগে দেখবে আর একটা এরকম ছোট্ট একটা অংশ থাকে, যেটা আগে খুলে আগে দেখে যে কে এসছে, তারপরে ছোটো গেট খোলে, তারপরে তো বড় গেটের পরের ব্যাপার। যাই হোক, ছোট্ট একটা গেট খুলে যাবে, আর তার ভেতর দিয়ে মাথা বাঁচিয়ে একটু নিচু হয়ে, হেড হয়ে মানে নিচু হয়ে ঢুকতে হবে। বাঁ দিকে জেলের অফিস রয়েছে, সেপাহীদের ব্যারাক রয়েছে, সেপাহীরা থাকে। চুনোপুটিদের কোয়ার্টার, মানে জেলের যারা কর্তা ব্যক্তি, তবে উচ্চপদস্থ নয়, চুনোপুটি ছোটোখাটো, তাদের কোয়ার্টার রয়েছে। 3-3টে ফটক পেরিয়ে, 3-3টে গেট পেরিয়ে তবেই জেলের অন্দরমহলে ঢোকা যাবে। তাহলে লেখক যে জেলের মধ্যে এসছেন, নিশ্চয়ই অনুমতি নেওয়া আছে, এবং লেখক হিসেবে এসেছেন, সেই অভিজ্ঞতাকে তিনি লেখায় তুলে ধরতে চাইছেন। হঠাৎ দেখবে তোমার সামনে আকাশ ছাড়া কিছু নেই, জেলখানার ভেতরে চলে এসছে, ওপরের দিকে তাকাও, শুধু আকাশ, কাঁটা তারে ঘিরে রেখেছে, কাঁটা তারে বেঁধা হলেও তবু তো আকাশ। এতক্ষণ ধরে তো আকাশটাকে দেখতেই পাওয়া যায়নি, ঘন জঙ্গলে হারিয়ে গিয়েছিল। এখন জেলখানার ভেতরে এলে ওপর দিকে তাকালে আকাশ দেখা যাচ্ছে, চারদিকে কাঁটা তারে ঘেরা, তো কাঁটা তারে বেঁধা হলেও তো তবুও তো আকাশ। যাই হোক, এতক্ষণ ধরে আকাশ না দেখে লেখকের প্রাণটা যেন হাঁপিয়ে উঠেছিল। আকাশের আর এক কোণে দেখবে পাহাড়ের আর একটা হাঁটুর ওপর এক একটা গাছ তার মরা ডাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর একটা হাঁটুর ওপর, মানে পাহাড়ের আর একদিকে আবার একটা খাঁজ কাটা রয়েছে, সেখানে কিছু গাছপালা রয়েছে, তবে শুকনো। পাহাড়ের এরকম 3টে খাঁজ আছে, 3টে হাঁটুর মতো 3টে খাঁজ রয়েছে, আর সেই 3টে খাঁজেই কিন্তু জেলখানা ঘেরা রয়েছে কাঁটাতার দিয়ে। সারি সারি ঘর, প্রত্যেকটা খাঁজে সারি সারি ঘর রয়েছে, পুরু পাথরের দেওয়াল, রং করা কাঠের ছাদ। ওই ঘরগুলোর দেওয়াল পাথরের, রং করা রয়েছে কাঠের ছাদ দিয়ে। তো কাঠের ছাদে রং করা রয়েছে, ছাদের কাজ বরাবর গড়া দাঁটা গরুর চোখের মতো জানলা, কিন্তু গরুর চোখের মতো সরু সরু জানলা, গড়া দাঁটা রয়েছে লম্বা লম্বা রড দিয়ে। ডবল দরজা, 2টো দরজা রয়েছে, একটা মোটা কাঠের দরজা রয়েছে, আর একটা পেটা লোহার দরজা রয়েছে। বোঝো কতখানি সিকিউরিটি। সামনে কাঁটা তারে ঘেরা ছোট্ট ছোট্ট উঠোন রয়েছে। ভেতরে যত কাঁটা তার আছে, ওই যে যত কাঁটা তার ঘিরে রেখেছে, সেই কাঁটা তারকে যদি লম্বায় ফেলা হয়, এক করা হয়, সমস্ত এক করলে লম্বায় কয়েক মাইল হবে, কয়েক মাইল, কিন্তু ছোট্ট একটা এলাকার মধ্যে কাঁটা তার দিয়ে ঘিরে রেখেছে। আঁকা বাঁকা অনেকগুলো রাস্তা। দিনের বেলায় আলো ঝোলানোর পোস্টগুলো দেখলে মনে হবে ফাঁসির মঞ্চ। পোস্টগুলো যেখান থেকে স্ট্রিট লাইট, পোস্টগুলো থেকে আলো ঝুলছে, সেই আলো ঝোলানো পোস্টগুলো দেখলে মনে হবে যেন ফাঁসির মঞ্চ, আর ওই যে আলোগুলো ঝুলছে যে তার থেকে মনে হবে এগুলো ফাঁসির দড়ি। দেওয়ালের বাইরে 100 হাত অন্তর উঁচু করে তৈরি সেন্ট্রি বক্স, ওই উঁচু করে থাকে, দেখবে বর্ডারের পাশে থাকে, টাওয়ারগুলোর ওপরে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে, বন্দুক হাতে পাহারা দেয়, তাকে সেন্ট্রি বক্স বলা হয়। তো দেওয়ালের বাইরে 100 হাত অন্তর উঁচু করে এক একটা সেন্ট্রি বক্স রয়েছে, আর তার উপর দাঁড়িয়ে রয়েছে, দিন নেই রাত নেই পাহারা দিচ্ছে বন্দুকধারী সেপাই। বক্সা বন্দি শিবির দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। এই লাস্ট লাইনটা দাগ দাও। বক্সা বন্দি শিবির দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো, দাগ দাও, দাগ দিয়ে স্টার মার্ক দাও, দিয়ে 5 লিখে রাখো। তাহলে জার্মানিতে যখন হিটলারের শাসন, জার্মানিতে হিটলারের শাসন, নাৎসি বাহিনীর উত্থান, হিটলারের নির্দেশে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করা হয়েছিল। কনসেন্ট্রেশন ক্যাম্পটা কি উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল বলো? স্যার, বন্দি করে বিষাক্ত গ্যাস ছেড়ে হত্যা করতে হবে। কাদের কাদের?
ইহুদিদের উপরে। ওই যে ইহুদিদের। হ্যাঁ, ইতিহাসে তো তোমরা পড়েছই। এছাড়া ক্লাস 9-এ স্বর্ণপর্ণী গল্প ছিল, সেখানেও কিন্তু হিটলারের প্রসঙ্গ ছিল। প্রফেসর শঙ্কু ইংল্যান্ডে গেল, সেখান থেকে জার্মানিতে পৌঁছালো। তারপরে হিটলারের যে ডান হাত হেরম্যান গোয়রিং, তার কবজায়, তার খপ্পরে পড়েছিল। তো যাই হোক, হিটলারের সম্পর্কে ওখানে কিছুটা অংশ ছিলই, যে হিটলার জার্মানির একনায়কতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার স্বপ্ন জার্মানির সাথে সাথে পুরো ইউরোপটাকে গ্রাস করা, আর যাদের যে জার্মান জাতির শরীরে বিশুদ্ধ রক্ত রয়েছে তারাই থাকবে টিকে, তারাই থাকবে বেঁচে, আর যারা ইহুদি তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, শেষ করে দেওয়া। তাদের উপরে অকথ্য নির্যাতন অত্যাচার চলছে, এবং এই যে কনসেন্ট্রেশন ক্যাম্প এতটাই নৃশংস, এতটাই অমানবিক, যার ভেতরে ইহুদিদেরকে ঢুকিয়ে বন্দি করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে বিষাক্ত গ্যাস ছেড়ে, আরও অকথ্য নির্যাতনের মাধ্যমে। তাহলে জার্মানির যে কনসেন্ট্রেশন ক্যাম্প হিটলারের সময়কালে তৈরি করা হয়েছিল অত্যাচারের জন্য, এই বন্দি বক্সা শিবির, এই জেলখানা কোনো অংশে যেন জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের থেকে কম নয়। কারণ লেখক পরবর্তীতে যে বর্ণনা দিয়েছেন এখানকার কয়েদিদের উপরে যে ধরনের অমানসিক অত্যাচার, নিপীড়ন, শোষণ চলে, আঘাত চলে, তা যেন কয়েদিদেরকে সংশোধন করার জন্য নয়, তাদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আরে হতে পারে কয়েদি, হতে পারে বন্দি, হতে পারে অপরাধী, কিন্তু তারা তো মানুষ, তো মানুষের সঙ্গে তো মানুষের মতো ব্যবহার করতে হবে। তাদেরকে তো সংশোধন করার জন্য, তাদেরকে তো সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্যই এখানে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু এখানকার কর্তা ব্যক্তিরা সেটা মনেই করে না, তাই এদের উপরে এতটাই নৃশংস অত্যাচার করে, তা যেন জার্মানির হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গেই তুলনীয়। প্রশ্ন থাকবে যে বক্সা বন্দি শিবিরকে কেন হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রশ্নটা লিখে রাখো, প্রশ্নটা লেখো। বক্সা বন্দি শিবির কোথায় অবস্থিত? বক্সা বন্দি শিবির কোথায় অবস্থিত? ওর সঙ্গে লেখো, বক্সা বন্দি শিবিরকে হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? লিখেছ? হ্যাঁ স্যার, লিখেছি। তাহলে আমাদের আমার বাংলার মেঘের গায়ে জেলখানা এই রচনার প্রায় অর্ধেকের মতো আলোচনা করা হয়ে গেছে। আজকের আমাদের এই পর্যন্তই থাকবে। তো আর একটা ক্লাস নিলে বাকি অংশটা লাইন ধরে ব্যাখ্যা করা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকুক। সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট।